সবাইকে শুভ সকাল। আশা করি সবাই দেখতে পাচ্ছ আজকের যে লেকচারটি সেটি হচ্ছে অ্যাব্রেশন এন্ড পিলিং। অ্যাব্রেশন বা অ্যাব্রিশন, অ্যাবারশন বলে, অ্যাব্রিশন মূলত অ্যাব্রিশন। তো অ্যাবারশন এন্ড পিলিং অফ ফেব্রিক্স এটি সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। আমি শেয়ার করছি সবার সাথে। তো আমাদের দৈনন্দিন জীবনে উঠতে ফিরতে চলতে সব সময়ের জন্যই ফেব্রিক্স এর সাথে আমাদের আদার্স যে ম্যাটেরিয়ালস গুলো রয়েছে, am I clear to all of you? রফিকুল? জি স্যার। ওকে, তো সেগুলোর সাথে সাধারণত আমাদের ঘর্ষণ হয়। তো এই ঘর্ষণ হওয়ার ফলে আমাদের ফেব্রিক্স এর কিছু ড্যামেজ হয়। তো সেই ড্যামেজটা নানা প্রকার ড্যামেজ হতে পারে, সেটার স্ট্রেংথ কমে যেতে পারে, সেটার আরো হতে পারে। তো ম্যাক্সিমাম যেটি হয়ে থাকে সাধারণত অ্যাব্রিশনের ফলে সেটি হচ্ছে পিলিং, যেটাকে আমরা বলছি, বা ফাজিনেস। অর্থাৎ আমরা শীতের দিনে সোয়েটার পরলে দেখবো যে সোয়েটারে আমাদের এই ছোট ছোট গুটি গুটি নানা প্রকার ইয়ে হয়েছে, হয় না যে এর উপরে গুটি গুটি হয় না, তো সেটাকে আমরা পিলিং বলছি। অর্থাৎ আমাদের ইয়ার্ন যখন আমরা তৈরি করি তখন ফাইবার গুলোর কম্বিনেশনে কিন্তু আমরা ইয়ার্ন তৈরি করছি। তো এই ফাইবার গুলোর কম্বিনেশন থেকে যখন ইয়ার্ন তৈরি হচ্ছে, তো তখন কিছু শর্ট ফাইবার যদি এর ভিতরে থেকে থাকে বা এই ধরনের শর্ট স্টাপল বা আরো কিছু অন্যান্য ফাইবার, তখন তারা সাধারণত ইয়ার্নের ঘর্ষণের ফলে ইয়ার্নটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে বাইরে বেরিয়ে আসে। তো সেটা তখন আমাদের ফ্যাব্রিকের উপরে এরকম পিল ফর্ম করে বা ছোট ছোট ফাইবার, প্রজেক্টিং ফাইবার হিসেবে থাকে এবং তারা একটু দৃষ্টিকটু দেখায়। তো সেটাকে আমরা পিলিং বলছি। তো এইটি আজকে আমরা দেখা দরকার আসলে অ্যাভারশন এন্ড পিলিং সম্পর্কে। সো অ্যাভারশন এন্ড পিলিং বলতে আলটিমেট আমরা তো একটু আলোচনা করলামই। বলা আছে ডিউরিং ওয়্যার এন্ড ওয়াশিং, আমরা যখন পরিধান করব এবং ধুবো সেই সময় ফেব্রিক্স আর অ্যাফেক্টেড বাই ফ্রিকশন ডিউরিং ইউজেস। ফ্রিকশন ফোর্সেস রেজাল্টস ইন দ্য অ্যাভারশন বাই পিলিং অফ দ্য ফেব্রিক। তো আমরা যখন ধুবো এবং পরিধান করব তখন সেটি সাধারণত ঘর্ষণ হবে, এবং এই ঘর্ষণের ফলে যে ড্যামেজ গুলো সেটা এর একটি টাইপস হচ্ছে পিলিং। আর এই ঘর্ষণটাকে আমরা অ্যাব্রেশন নামে পরিচিত করছি। তো ফ্রিকশন নামে একটা ওয়ার্ড আমরা ফিজিক্স থেকে চিনে এসেছি। ফ্রিকশন মানে হচ্ছে ঘর্ষণ, অর্থাৎ দুইটা সারফেসের একত্রিত ঘর্ষণ, সেটিকে আমরা ফ্রিকশন বলি। আর সেটি টেক্সটাইলের ক্ষেত্রে আমরা অ্যাভারশন বলছি। বলা হচ্ছে ফ্রিকশন রিফার্স টু দ্য এফেক্ট অফ হিন্ডারিং দ্য মুভমেন্ট অফ দ্য কন্টাক্ট সারফেস when there is related to the motion relative tend to between two objects contact with each other. And the friction can be divided into sliding friction and rolling friction. সেটা স্লাইডিং, এটা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ধাক্কা দিচ্ছে, একটা রোলিং। তাহলে দুটো সারফেসের ভিতরে সাধারণত এই ফ্রিকশনটা হয়। তো সারফেস দুটো যত ক্লিন হবে অর্থাৎ মসৃণ হবে তাহলে তাদের ফ্রিকশনটা তত কম হবে, তাই না? কারণ সেটি স্লাইডিং হয়ে চলে যাবে, রোটেটিং রোলিং হয়ে চলে যাবে। বাট এই দুটো সারফেস যত অমসৃণ হবে তখন তাদের ভিতরে ফ্রিকশনটা কিন্তু তত বেশি হবে। তো আমাদের নরমালি যদি একটা কাচের উপর সোয়েটার ঘষা লাগে তাহলে সেরকম কিছু হয় না, বাট একটা ইটের সাথে যদি আমাদের সোয়েটারটা ঘষা লাগে তাহলে কি সেখানে একটু ফাইবার গুলো ড্যামেজ হয়ে যায়, যে ইস রে, তাই না কি? ওকে, সো অ্যাব্রিশন এন্ড পিলিং আমরা দেখলাম। সো অ্যাব্রিশন কাকে বলছে এটি যদি আমরা একটু দেখি, এটা একটু ডেফিনেশনটা দেখার চেষ্টা করি। যে অ্যাব্রিশন ইজ দ্য মেকানিক্যাল ডিটোরিয়েশন। ডিটোরিয়েশন মিন্স হচ্ছে ড্যামেজ হওয়া বা যে প্রপার্টিস গুলো আগে ছিল সেগুলো না থাকা। মেকানিক্যাল ডিটোরিয়েশন অর্থাৎ মেকানিক্যালের মাধ্যমে, সেটা ওয়্যার এন্ড টিয়ার হতে পারে। অফ ফেব্রিক বাই ফ্রিকশন ডিউরিং, কখন হবে? ডিউরিং রাবিং, রাবিং এর সময়, এগেইনস্ট অ্যানাদার সারফেস। So abrasion ultimately result to the loss of performance of characteristics. কি কি characteristics loss হবে বা কি কি performance loss হবে? Such as the strength, shortening service life, মানে strength কমে যেতে পারে, service life কমে যেতে পারে। Also affect the appearance of the fabric. Definitely the appearance of the fabric তো loss হয়। The main manifestation of the abrasion is
ফেডিং, অর্থাৎ আমাদের যে কালারটা থাকে, ঘর্ষণ লাগলে সেটা কি ফেডিং হবে না, পিলিং ফর্ম করবে। এই যে নিচের ছবিটাতে দেখতে পাচ্ছ, এরকম পিলিং ফর্ম করবে, ক্র্যাকস ছিঁড়ে যেতে পারে, পিলিং আবার এখানে আসছে, স্লারি হতে পারে, কিছু গুঁড়া গুঁড়া এরকম এন্ড সো অন। তো আলটিমেট অ্যাব্রেশনটা হচ্ছে যে মেকানিক্যাল ডিটোরিয়েশন ডিউ টু দা ফ্রিকশন, সেটিকে আমরা অ্যাব্রেশন বলছি। তো অ্যাব্রেশনের একটি প্রকার হচ্ছে কিন্তু পিলিং, অর্থাৎ ঘর্ষণের ফলেই কিন্তু পিলিংটা হয়, এর আগে কিন্তু হয় না। তাহলে ঘর্ষণ হচ্ছে মূল কথা, তারপর পিলিংটা হচ্ছে। ওকে, so peeling is a fabric surface fault characterized by little balls or peels entangle fabrics clinging on the fabric surface, তাই নয় কি, the clinging on the fabric surface get little balls or peels, fiber peels, যেগুলো কিনা clinging on the fabric surface clinging হয়ে আছে। The unsightly peels are formed during use of laundering of the textile product and most often are seen in the areas of garments undergo most rubbing, যে সমস্ত এটা ঘর্ষণে, যেমন আমাদের কুনুই বা এই ধরনের, অর্থাৎ যে যে জায়গাগুলো বেশি একটু ঘর্ষণে যায় সেই সমস্ত জায়গাগুলোতে এই পিল গুলো ফর্ম করে, such as under arms of inside or collar shirt, arms হতে পারে, collar shirt হতে পারে, etc. Okay, so peeling is due to the yarn structure, both yarn type as well as the degree of twist, inherent fibrous strength. আরেকটি কারণ হচ্ছে পিলিং ফর্মের, সেটি হচ্ছে ইয়ান স্ট্রাকচার। এটি অনেক বড় ইম্পর্টেন্ট একটা ইস্যু। ইয়ান স্ট্রাকচার যদি আমাদের লুজলি হেল্ড হয়, তো সেই ক্ষেত্রে ফ্রিকশনের ফলে ইয়ান স্ট্রাকচারটা ড্যামেজ হওয়ার ফলে আমাদের ইয়ান পিলটা ফর্ম হওয়ার সম্ভাবনা থাকে। অ্যাজ ওয়েল এজ ডিগ্রি অফ টুইস্ট, আমরা কি পরিমাণ টুইস্ট দিচ্ছি, কম বা বেশি দুটোই কিন্তু ক্ষতিকর। কমও দেওয়া যাবে না, আবার ওভার টুইস্টও দেওয়া যাবে না। ইনহারেন্ট ফাইবারের স্ট্রেংথ, এবং কিছু ফাইবার রয়েছে, তো প্রত্যেকটা ফাইবারেরই ইনহারেন্ট অর্থাৎ বাই বার্থ জন্ম থেকে এক প্রকারের স্ট্রেংথ থাকে, তো সেটির কারণেও হয়। তো বিশেষ করে যখন আমরা ব্ল্যান্ড করে থাকি, সিভিসি ব্ল্যান্ড করে থাকি এই ধরনের, সেই ক্ষেত্রে পিলটা ফর্ম করে বেশি। এখানে একটা ছবি স্যার আমরা দেখতে পাচ্ছি। স্যার হ্যাঁ, শুনতে ক্লিনজিং পাচ্ছি। কি স্যার? বুঝি নাই। ক্লিনজিং ক্লিনজিং কোথায়? ক্লিনজিং ক্লিনজিং ঘর্ষণ, ঘর্ষণ আপনার ক্লিনজিং হবে, ফুলে উঠবে। কোথায় ক্লিনজিং? স্যার আরেকবার এই স্ক্রিনটা একটু দেখে যদি। হ্যাঁ, ক্লিনজিং দেখাচ্ছি টু স্ক্রিন। ফ্যাব্রিক সারফেস, যেটা আর কি, এটার মূল গটার অর্থটা কি? কত পেজে? স্লাইড নাম্বার প্লিজ। স্যার এখনই দেখা পড়াইলেন স্যার, লাস্ট ইয়ার পেজটাতে। ক্লিনজিং কোথায়? ক্লিনজিং, ক্লিনজিং মানে হচ্ছে যে তোমার ফেব্রিক সারফেসটা তো যখন ভাঁজ হচ্ছে তখন সেখানে সেটি মেকানিক্যালি ডিটোরিয়েট হচ্ছে। মেকানিক্যালি ডিটোরিয়েট হলে সেখানকার যে ফাইবার গুলো রয়েছে সেই ফাইবার গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, টুইস্টটা ক্ষতিগ্রস্ত হলে সেগুলো বাইরে বেরিয়ে আসতে পারছে। তো আলটিমেট ঘটনাটা এটাই। বাট এখানে হোয়ার ইজ দ্য আচ্ছা ওয়ার্ড অফ ক্লিনজিং? ওকে, দেখেন স্যার, ক্লিনিং টু হুইচ লাইন ফ্যাব্রিক প্লিজ? সারফেস, স্যার মেবি ওইটা সেকেন্ড লাইন, আপনার যেটা এখনই পড়াইলেন পেজটা, ওটারই সেকেন্ড লাইন ছিল, ক্লিনজিং টু ফ্যাব্রিক সারফেস লেখা ছিল। আমি এখানে খুঁজে পাচ্ছি না, যাই হোক। ওকে, তো গেল এখানে যাই আমরা হোক দেখতে স্যার। পাচ্ছি যে দুটো কিছু ছবি দেখতে পাচ্ছি, যে ছবিগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ফাইবার এখানে, এবং ফেব্রিক্স এর ভিতরে ফাইবার গুলো এরকম ভাবে থাকে, অর্থাৎ একটা ইয়ানের ভিতরে। তো আমরা যদি দেখি তারপরের ছবিটাতে, যে ফাইবার গুলো যখন অ্যাঙ্কর হয়ে যাচ্ছে বাইরে বেরিয়ে আসছে, লস ফাইবার বাইরে বেরিয়ে আসলো, দেন এই ফাইবার গুলো একত্রিত হয়ে পিল ফর্ম করলো। ছোট ছোট পিল কি ফাইবারের যে ট্রায়াঙ্গেল, একটা বলের মতো। আলটিমেট দেন তারা এরকম কিছু বল সৃষ্টি করছে ফাইবার সারফেসে, যেটা আমরা আমাদের উইন্টার ড্রেস গুলোতে উলের বা পলিস্টার ব্র্যান্ডের এইরকম ড্রেস গুলোতে দেখতে পাই। ঠিক আছে, ওকে। নাও টাইপস অফ অ্যাব্রেশন। তো কি ধরনের অ্যাব্রেশন হতে পারে সেগুলো আমরা দেখি, যে কি কিভাবে এই ঘর্ষণটা হতে পারে। তো এখানে বলা হচ্ছে ফ্ল্যাট গ্রাইন্ডিং ফার্স্ট অফ অল, অর্থাৎ ফ্ল্যাট, ফ্ল্যাট মানে তো সোজাসুজি। বলা হচ্ছে যে ফ্ল্যাট গ্রাইন্ডিং ইজ দ্য রিসিপ্রোকেটিং আর রোটেটিং, সেটা এরকম এরকম হতে পারে অথবা রোটেটিং হতে পারে। দুই প্রকার যে ফোর্স রয়েছে, আমাদের মুভমেন্ট রয়েছে।
তো plain friction that fabric subjected to such as the friction slaves of the cloth, bottlenecks of the trouser, bottom shocks, etc. ফ্ল্যাট গ্রাইন্ডিংটা হচ্ছে যখন আমাদের দুটো তলের ভিতরে একটা ফ্ল্যাট কন্ডিশনে ঘর্ষণটা হচ্ছে, যেমন আমরা যখন টেবিলের উপরে আমাদের হাতটা রেখে কাজ করি তখন আমাদের যে স্লিপটা এবং টেবিলটা সেটি সাধারণত ফ্ল্যাট গ্রাইন্ডিং এ ঘর্ষণটা হয়ে থাকে। এরপরে যদি বলি যে কার্ভ গ্রাইন্ডিং, ভাঁজ অবস্থায় বলা হচ্ছে কার্ভ গ্রাইন্ডিং ইজ দ্য ফ্রিকশন অফ এ ফেব্রিক বেন্ডিং স্টেজ সাচ এস ফ্রিকশনস এলবো অর নি। তো আমাদের এটি যখন সাধারণত কার্ভ হয়ে কাজ গ্রাইন্ডিংটা হয়, বিশেষ করে আমাদের যে এলবো কুনুই রয়েছে, হ্যাঁ হাঁটু রয়েছে, তো হাঁটুর ওখানে কিন্তু ছিঁড়ে যায় বা কুনুইর ওখানে কিন্তু ছিঁড়ে যায় আমরা লক্ষ্য করব। কারণটা হচ্ছে যে সেখানে আমাদের ঘর্ষণটা বেশি হচ্ছে। তার ফলে বলা হচ্ছে যে ইটস গ্রাইন্ডিং, এখানে প্রান্তগুলো যখন ঘর্ষণ হবে বলা হচ্ছে ইটস গ্রাইন্ডিং রিফার্স টু দ্য অ্যাব্রেশন অফ দ্য ব্যান্ডিং পজিশন হয় দ্য ফেব্রিক স্পেসিমেন 180 ডিগ্রি টুইস্ট or 90 ডিগ্রি টুইস্ট সাসেস ফ্রিকশন কলার কাপ ট্রাউজার। অর্থাৎ ইটস এই যে আমাদের এখানে কলার গুলো আছে, এই যে কলার এগুলোতে যখন ফ্রিকশন হচ্ছে, ঠিক আছে। এরপরে আসে রোলিং গ্রাইন্ডিং, অর্থাৎ তাহলে রোল রোল করে যাবে। রোলিং গ্রাইন্ডিং ইজ দ্য অ্যাব্রেশন অফ দ্য ফেব্রিক আন্ডার ইম্প্যাক্ট বেন্ডিং স্ট্রেচিং এন্ড সো অন এন্ড ডেইলি ওয়াশিং। তো আমরা যখন ভাঁজ করি বা টুইস্ট করি, ঠিক আছে, অথবা ওয়াশ করি, তখন সাধারণত এই ধরনের রোলিং গ্রাইন্ডিংটা হয়ে থাকে। অর্থাৎ আমার কন্টাক্ট সারফেসের সাথে ঘুরে ঘুরে এটা হবে, ফ্রিকশনটা হবে। তবে স্নিঞ্জিং গ্রাইন্ডিং বলা হচ্ছে স্নিঞ্জিং গ্রাইন্ডিং রিফার্স টু দ্য ফ্রিকশন বিটুইন ফেব্রিক্স এন্ড এক্সটার্নাল অবজেক্টস। সেটা হতে পারে উইংস, সুটেবল ডেকোরেটিভ ফেব্রিক্স, কার্টেন্স, ক্লোথ এক্সেট্রা। ভিতরেই মনে করো দুই ধরনের ফেব্রিক রয়েছে, এক্সটার্নাল ফেব্রিক, সেগুলোর সাথে যখন এক্সটার্নাল অবজেক্ট সেগুলোর সাথে যখন ঘর্ষণ হচ্ছে, মনে করো তোমার এখানে একটা বোতাম লাগানো আছে, এটার সাথে তোমার ইয়ের ঘর্ষণটা হচ্ছে, তখন যে ধরনের ঘর্ষণটা হয় সেটিকে আমরা সুইঙ্গিং গ্রাইন্ডিং বলছি। অর্থাৎ এগুলো হচ্ছে ঘর্ষণের টাইপ যেগুলোর মাধ্যমে আমাদের ফেব্রিকটা ড্যামেজ হতে পারে। ওকে, নাও ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য অ্যাবর্শন রেজিস্ট্যান্স। আসলে কোন কোন ফ্যাক্টরস গুলো আমাদের তো ফেব্রিকটাকে অ্যাবর্শন রেজিস্ট্যান্স হতে হবে, তাই না, যে আমাদের এরকম ফেব্রিক তৈরি করতে হবে যেটা কিনা ঘর্ষণের ফলে যেন উঠে চলে না যায়, বা ইয়ান গুলো অর্থাৎ আমাদের যে আহ, ছোট ছোট ইয়ান গুলো আছে সেগুলো যেন এরকম যেন না হয়, সেরকমটা কাম্য আমাদের। কিন্তু এটার আগে তাহলে আমাদের জানা দরকার যে বিষয়গুলো কিসের উপর ডিপেন্ড করে। প্রথমে যদি চলে আসি আমরা ফাইবার টাইপ, অর্থাৎ ফাইবার টাইপের উপরে কিন্তু অনেকটাই ডিপেন্ড করে। বলা হচ্ছে নাইলন যেমন ইজ জেনারেলি কনসিডার্ড টু হ্যাভ দ্য বেস্ট অ্যাবারশন রেজিস্ট্যান্স। কেন বেস্ট অ্যাবারশন রেজিস্ট্যান্স? আমরা জানি আমাদের যে ঘর্ষণটা হবে সেই ঘর্ষণটা দুটার তলের ভিতরে হবে, এবং তল দুটো যত অমসৃণ হবে ঘর্ষণ তত বেশি হবে, বাট যত মসৃণ হবে তল ঘর্ষণ তত কম হবে। তো নাইলনকে বলা হচ্ছে বেস্ট অ্যাবারশন রেজিস্ট্যান্ট, মানে তার সারফেস এরিয়াটা খুবই মসৃণ। সো পলিস্টার এন্ড পলিপ্রোপিলিন অলসো হ্যাভ গুড অ্যাবারশন রেজিস্ট্যান্স, অর্থাৎ ঘর্ষণ না হলেই তো সেটা অ্যাবারশন রেজিস্ট্যান্স। Blending either nylon, polyester with wool and cotton is found to increase their abrasion resistance. Viscose and acetate have the lowest abrasion resistance, also including cotton and other cellulosic fiber. দেখো সাধারণত ন্যাচারাল ফাইবার গুলোর যে অ্যামরফাস, অর্থাৎ ন্যাচারাল ফাইবার গুলোর যে মরফোলজি, সেই মরফোলজিতে আমরা দেখে থাকি এই যে তাদের সারফেসটা একটু এবড়ো থেবড়ো, ফলে সেখানে ঘর্ষণটা বেশি হয়। বাট যখন আমরা ম্যানমেড ফাইবার গুলো তৈরি করি তখন তো আমরা নিজস্ব স্পিনার দিয়ে তৈরি করি, তো সেই ক্ষেত্রে তাদের সারফেসটা সাধারণত মসৃণ হয় এবং ঘর্ষণটা এরকম হয় না। ওকে, সো সেকেন্ডলি যদি আমরা চিন্তা করি সেটি হচ্ছে যে ফাইবার প্রপার্টিস। ফাইবার প্রপার্টিসটা কিরকম বলা হচ্ছে a fabric made of longer fiber gives better abrasion resistance than short fiber because they are harder to remove from the yarn, and from some filament their yarn abrasion resistance and then the staple and the SAM fiber, so increasing the fiber diameter up to limit improve the abrasion resistance. কি বলা হচ্ছে আমরা যখন পাটের দড়ি বানাই তখন যদি লম্বা লম্বা পাট ইউজ করি তাহলে দড়িটা দ্রুত লম্বা হয় এবং এর যে উইক পয়েন্ট গুলো কিন্তু কম হয়, এবং সেই ক্ষেত্রে এটার খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। বাট যখন ছোট ছোট পার্ট দিয়ে একটার সাথে একটা যুক্ত করে বানাই তখন দেখা যায় যে কিছু ফাইবার এদিক সেদিক বেরিয়ে থাকে। তো ফাইবার গুলো যদি লঙ্গার হয়ে থাকে তাহলে তো আর সেগুলো
বাইরে ছিঁড়ে বাইরে বেরিয়ে আসতে হবে, তাহলে সম্ভাবনা কম। কিন্তু যদি শর্ট হয়, ছোট ছোট ফাইবার হয়, তাহলে কিন্তু সেগুলো বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য বলা হচ্ছে যে লঙ্গার ফাইবার সমূহে সাধারণত আমাদের অ্যাবারশনটা কম হয়। yarn twist এর কথা যদি আসি, বলা হচ্ছে an optimum amount of twist in the yarn give the best abrasion resistance. একটা optimum amount at low twist factors fibers can easily removed. যদি আমরা অল্প টুইস্ট দেই তাহলে দড়ি থেকে খুলে বেরিয়ে আসবে of the yarn, so it is gradually reduce the diameter. At the high twist level the fiber held more tightly but the yarn is stiffer and hard above the pressure. আমরা যদি খুবই টাইট দেই তো সেই ক্ষেত্রে কি হবে, যে দড়িটা শক্ত হয়ে যাবে এবং সেটা তখন ঘর্ষণ হবে, সো একটা স্মুথ অবস্থা কিন্তু রাখতে হবে। সো ইয়ার্ন টুইস্ট প্রভাব ফেলছে, বেশিও দেওয়া যাচ্ছে না, কমও দেওয়া যাচ্ছে না, অর্থাৎ যতটুকু অপটিমাম। এটা ডিপেন্ডস অন দ্য ডায়ামিটার এন্ড দ্য ফাইবার টাইপস এন্ড কোয়ালিটি। ফেব্রিক স্ট্রাকচার, অবশ্যই ফেব্রিক স্ট্রাকচারের উপর প্রভাব ফেলবে। আমাদের একটা নিট ফেব্রিক আর একটা ওভেন ফেব্রিক বা একটা জিন্স ফেব্রিক, কোনটা বেশি ঘর্ষণ হবে? ডেফিনেটলি জিন্সটা ঘর্ষণ হবে, কারণ ওইটার তো ফেব্রিক টাইপটাই ওরকম। সো বলা হচ্ছে যে ফেব্রিক উইথ দ্য ক্রিম ইভেন ডিস্ট্রিবিউটেড বিটুইন ওয়ার্প এন্ড ওয়েব গিভস দ্য বেস্ট ওয়্যার বিকজ দ্য ড্যামেজ ইজ স্প্রেড ইভেনলি বিটুইন দ্যাম। অর্থাৎ কি স্ট্রাকচারে আমরা তৈরি করছি আমাদের ফেব্রিকটা, অর্থাৎ সেটি কিন্তু ডিপেন্ড করছে। বাইরের আউটার সাইডে যে ফেব্রিক স্ট্রাকচারটার যত বেশি আউটার সাইড থাকবে সেটা বেশি ড্যামেজ হবে। যেমন একটা ডেনিমের সাথে একটা যদি শ্যাটিন ফেব্রিক, তোমরা ফেব্রিক স্ট্রাকচার ডিজাইন পড়েছো বোধহয়, তো সেখানে যদি একটা শ্যাটিন বা শ্যাটিন এই ধরনের ফেব্রিক, তো শ্যাটিনের সাথে কিন্তু ওয়ার্ক ফেস বা ওয়েব ফেস হতে পারে, তো সেই ক্ষেত্রে একটু সিল্কি লাইক, সেখানে সাধারণত কম হয়। আবার নিট ফেব্রিকের ক্ষেত্রে কম হয়, বাট ইন কেস অফ এর ক্ষেত্রে বেশি হয়ে থাকে। ওকে, সো এই ফ্যাক্টরস গুলো আমরা দেখলাম, ফাইবার টাইপ, ফাইবার প্রপার্টিস, ইয়ার্ন টুইস্ট, ফেব্রিক স্ট্রাকচার। ওকে, বুঝলাম যে এই কারণে হয়ে থাকে। সেকেন্ডলি, দ্য জাজমেন্ট অফ অ্যাবারশন রেজিস্ট্যান্স অফ দ্য ফেব্রিক। আমরা কিভাবে জাজ করব যে আমাদের ফেব্রিক গুলো এরকম হয়েছে, অর্থাৎ ড্যামেজ হয়েছে? তো এই ড্যামেজটা কিভাবে হয়েছে সেটি বোঝার জন্য আমাদের অনেকগুলো মেথড রয়েছে। সেটি হতে পারে ইন পয়েন্ট মেথড, সেটি হতে পারে মাস লস মেথড, সেটি হতে পারে অ্যাপিয়ারেন্স চেঞ্জ মেথড। ওকে, ফার্স্ট অফ অল দ্য ইন পয়েন্ট মেথড। ইন পয়েন্ট মেথড বলা হচ্ছে কি, যে একবারে শেষ, when two yarns of different direction open and fabrics are broken, when one yarn of knitted fabric is broken, and when the whole is not less than 0.5 appears in the non-ovens, then when velvet pile fabric are worn off, record the friction of the resistance index. কি বলছে? আমাদের ঘর্ষণটা আমরা ততক্ষণ দেখব যে, অর্থাৎ এই পাটার মাধ্যমে, যে কতক্ষণ পর্যন্ত ওভেন হলে ওয়ার্প অথবা ওয়েবটেড ছিঁড়ে যাচ্ছে, একটা নিটেটের ক্ষেত্রে হলে হোল সৃষ্টি হচ্ছে, এবং সেই মানে নিটেটের ক্ষেত্রেও অয়েলস অথবা কোট ছিঁড়ে যেতে পারে, ওভেনের ক্ষেত্রে হোল সৃষ্টি হচ্ছে, ভেলভেটের ক্ষেত্রে পাইল উঠে যাচ্ছে। কখন উঠে যাচ্ছে, অর্থাৎ কত প্রকার সাইকেলের পর, কতবার ঘর্ষণের পর, সেটা দিয়ে কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারি। ওকে, তো আমরা দেখা যাচ্ছে যে সাধারণত ইয়ের ক্ষেত্রে যেগুলো ভারী ফেব্রিক সেগুলো হয়তো বেশি দিন, মানে অর্থাৎ ইন পয়েন্ট মেথড, অর্থাৎ বেশি ঘর্ষণ সহ্য করতে পারে এরকম। তো সেকেন্ডলি যেটি হচ্ছে মাস লস মেথড, বোঝাই যাচ্ছে যে ওজন কমে যাবে। বলা হচ্ছে the sample was weighted as mass A before and mass B after a certain number of friction times to that take the mass loss percentage of the index resistance. তো একটা ফেব্রিকের সামনে এবং পিছনে, অর্থাৎ ঘর্ষণ পূর্বে এবং ঘর্ষণের পরে, ঘর্ষণের ফলে কি পরিমাণ তাদের মাস লস হচ্ছে, সেই মাস লসটা থেকেও কিন্তু আমরা এটাকে জাজ করতে পারি যে হ্যাঁ, আমার ফেব্রিকটা অ্যাবারশন রেজিস্ট্যান্স অর নট। যদি বেশি মাস লস হয় তার মানে কি সেটা তো অ্যাবারশন রেজিস্ট্যান্ট নয়। মাস কখন লস হবে? যখন ড্যামেজ হবে ফেব্রিকটা, ইয়ানগুলো ছিঁড়ে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাবে ইত্যাদি কারণে, তখন লস হবে, ইজন্ট ইট? and appearance change method, this is another type. এটি সাধারণত আমরা ফ্যাক্টরিতে করে থাকি, যে যখন ফ্রিকশন হবে after a certain number of friction time, observe the appearance changes such as color change, peeling phenomenon, wear degree, the degree of appearance changes in the abrasion resistance. তো আলটিমেট কি হচ্ছে, যখন আমাদের
অ্যাপিয়ারেন্সটা, ফেব্রিকের অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হচ্ছে ঘর্ষণের ফলে, তখন কিন্তু এটি একটি মাধ্যম। কিন্তু কি পরিমাণ চেঞ্জ হচ্ছে সেটির মাধ্যমে কিন্তু আমরা এটাকে জাজ করতে পারি, যেটি কিনা আমরা আমাদের ফ্যাক্টরিতে করে থাকি। আমরা যখন পিলিং এর গ্রেডিং করে থাকি তখন আমরা দেখবো যে আমাদের কাছে কিছু স্ট্যান্ডার্ড থাকে। তো সেই স্ট্যান্ডার্ড গুলোর সাথে লাইট বক্সে গিয়ে আমরা মিলাই যে কতটুকু হয়েছে, অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ কিরকম হয়েছে, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা নাম্বারিং করি। সো জাজমেন্টাল প্রসেস গুলো আমরা যদি বলি সেটা ইন পয়েন্ট, মাসলোস, অ্যাপিয়ারেন্স চেঞ্জ মেথড ইত্যাদি। ওকে, নাও তো বুঝলাম। এখন তো টেস্ট করতে হবে যে আমরা এই ঝামেলা মানে এই মেথড গুলো বা এই চেঞ্জ গুলো হলে আমরা বুঝবো যে অ্যাবারশন কম না বেশি, বাট সেটা তখন জাজ করতে হবে। তো সেইটা জাজ করার জন্য আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে। সেই ইনস্ট্রুমেন্ট গুলোর ভিতরে যদি আমরা বলি মার্টেন্ডাইল অ্যাবারশন টেস্টার, নাম শুনেছি বোধহয় আমরা সবাই। অসিলেটরি বা ওজেনবেগ ভার্সন টেস্টার, এগুলো সাধারণত এখন চলে না। ইউনিভার্সাল ওয়্যার টেস্টার নাম শুনেছো মেবি, আর টেবার অ্যাভারশন টেস্টার, এএটিসিসি অ্যাসিলারেটর, এক্সেট্রা। তো আমরা সাধারণত মার্টেন্ডাইল অ্যাভারশন টেস্টারটাই ম্যাক্সিমাম চলে এবং এটারই নাম শুনে থাকি। তো চলো প্রত্যেকটা সম্পর্কে অল্প কিছু ধারণা নেওয়া যাক। মার্টেন্ডাইল অ্যাভারশন টেস্টার সাধারণত তোমরা সবাই দেখে থাকবে, আমাদের যে আগের জাতা ছিল সে জাতার মতো ফ্যাক্টরিতে থাকে। বলা হচ্ছে ইট প্রোভাইডস এ ভ্যারাইটি অফ ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা একটু বাইরে ভেরি করে, মেইনলি ফর দ্য ফ্ল্যাট গ্রাইন্ডিং। এখানের ধর্মটা কি, এখানে আমরা কিন্তু অনেকগুলো গ্রাইন্ডিং এর কথা পড়ে এসেছি। এখানে কিন্তু ইটস বা এরকম কিছু হবে না, এখানে ফ্ল্যাট গ্রাইন্ডিং হবে, যেহেতু জাতার মতো, জাতায় যেভাবে কালাই বা ডাল ইত্যাদি গুঁড়ো করে ঠিক সেরকম। So flat grinding and peeling phenomenon of the fabric, peeling টা বোঝা যাবে, and the number of provides of friction heads can meet the multiple tests of the same time, একসাথে বোধহয় 6টা বা 6টা করা যায়। This is the most commonly used aberration test instrument. তো এটা সম্পর্কে আমরা দেখব। মার্টিনডেল অ্যাবারশন টেস্টার, দেন হচ্ছে যে ওজেনবার্গ অ্যাবারশন টেস্টার, মেইনলি ফর সুইঙ্গিং গ্রাইন্ডিং, অর্থাৎ এক্সটার্নাল অবজেক্টের সাথে গ্রাইন্ডিং করে যে টেস্টটা করা হয় যে মেশিনের মাধ্যমে সেটি। ইউনিভার্সাল ওয়্যার টেস্টার বলা হচ্ছে ইট ক্যান বি অ্যাবারশন রেজিস্ট্যান্স অফ ভেরিয়াস সাচেস ফেব্রিক, লেদার, রাবার থ্রু দ্য ফ্ল্যাট অ্যান্ড কার্ভ গ্রাইন্ডিং এর মাধ্যমে ইউনিভার্সাল ওয়্যার টেস্টারটা সাধারণত টেস্ট করে থাকে। Tabor aversion tester, it can test aversion resistance various metal, leather, fabric, rubber through the rolling on friction এর মাধ্যমে, রোলিং এর মাধ্যমে। এরপরে আসে আমাদের AATC accelerator, বলা হচ্ছে it is mainly simulates in the daily washing of fabric and it exclusive aversion resistant instrument for providing আমাদের যে AATCC 93 মেথড রয়েছে বা এই মেথড গুলোর মাধ্যমে অনুসারে সেটি গ্রাইন্ডিং করে থাকে বা আমাদের রেটিংটা দিয়ে দেয়, দ্য ফ্লিপিং অফ দ্য ফেব্রিক। ওকে, এই আমরা কয়েকটা মেশিন দেখলাম, তাদের কিছু ভিউ অর্থাৎ কিছু কিভাবে কাজ করে সেটি সম্পর্কে জানলাম। এখন সেটির বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমেই চলে আসতেছে আমাদের যে অ্যাভারশন এন্ড পিলিং টেস্টার, মার্টেন্ডেল অ্যাভারশন এন্ড পিলিং টেস্টার। আমি তোমাদেরকে বললাম যে মেশিনটা অনেকটা জাতার মতো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লোয়ার ফুট রয়েছে, উপরে আপার ফুট রয়েছে। তো ওই জাতায় যেরকম এরকম করে মুভ করে, ঠিক এখানেও আমাদের এখানে তিনটা, এখানে তিনটা, 8টা টোটাল আমরা দেখতে পাচ্ছি। এখানে স্যাম্পল গুলো লাগানো হয় এবং এটিও ঠিক সেম ভাবে মুভ করে। ঠিক আছে, এখন কতগুলো সাইকেল দিবা তুমি, সেই সাইকেল গুলোর পরে তুমি এই টেস্ট গুলো করতে পারো যে তোমার অ্যাপিয়ারেন্সটা কিরকম চেঞ্জ হয়েছে, ওজন চেঞ্জ হয়েছে কিনা, তোমার কোনো ফুটা হয়ে মানে এখানে কোনো হোল সৃষ্টি হয়েছে কিনা। To determine the aversion and peeling resistance of alkyl textile structures, samples are rubbed against the known and aversive low pressure and continuously changing direction. The amount of aversion or peeling is compared against the standard parameters. Okay. So the unique design of our Martindale tester allow removal of individual sample holder for examine without and filling top plate. আমি এটার একটা ভিডিও দিয়ে দিব বা এটিসিসি ভিডিও পাওয়া যায় কিভাবে কাজ করে, সেটা এই দেখানো সম্ভব হচ্ছে না, বাট আমি দিয়ে দিব তোমাদেরকে, গুগল ক্লাসরুমে পেয়ে যাবে। তো ডিসক্রিপশন অফ দ্য মেশিন কি কি থাকে আমরা একটু বোঝার চেষ্টা করি মেশিনটা দেখে। অনেকেই এটা নিয়ে কাজ করেছো, অনেকেই জানো এটা সম্পর্কে। বলা হচ্ছে দিস অ্যাপারেটর গিভস এ কন্ট্রোল অ্যামাউন্ট অফ অ্যাভারশন বিটুইন ফেব্রিক সারফেস। হ্যাঁ, কারণ আমি এখানে কতগুলো ঘর্ষণ দিব সেখানে আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো।
Aversion is given comparatively low pressure in continuously changing direction. এটা দিয়ে আমরা pressure control করব. Okay. In this case, circular specimen are aberrant under known pressure. এখানে circular specimen দেওয়া হয়, এই প্রেসারটা তো আমরা জানি। The aberration is given by the motion that is resultant to sample harmonic motion at right angles to one another. Harmonic motion মানে যে মেশিনটা যে ঘুরবে একটা নির্দিষ্ট মোশনে ঘুরবে। হারমোনিক মানে হচ্ছে হারমোনিয়াম শব্দ থেকে হারমোনিক মানে শ্রুতি মধুর মানে রেগুলার এরকম এরকম করবে না, এটা একটা নির্দিষ্ট ইয়েতে চলবে। The fabric is abrade against a standard fabric called abrant. এইখানে একটা ফেব্রিক লাগানো থাকে, আমরা শিরিষ কাগজ দিয়ে কাঠ ঘষে ইয়ে করি না, তো এখানে শিরিষ কাগজ থাকে না, এটাকে বলা হয় ক্যানভাস ফেব্রিক, একটু ওভেন মোটা ফেব্রিক, ফলে এটার সারফেসটা একটু রাফ থাকে। এটার সাথে আমাদের যে স্যাম্পলটা টেস্ট করতে হবে সেটা উপরের পোর্শনে লাগিয়ে সাধারণত ঘর্ষণ করানো হয়। Aversion resistance is estimated by the visual appearance or by loss in the mass of a specimen. তো এটা আমরা কিভাবে বের করতে পারি, এটার কত ওজন আগে ছিল বা পরে ছিল সেটা অ্যানালাইসিস করা যেতে পারে, অথবা সেকেন্ডলি যেটা করতে করা যেতে পারে যে এটার ভিজুয়াল অ্যাপিয়ারেন্সটা অর্থাৎ ঘর্ষণের ফলে কি ধরনের হয়েছে সেটা আমরা চেঞ্জ করতে পারি বা সেটা আমরা দেখতে পারি। ওকে, নাও আমাদের যে মেশিনটা রইলো, এই যে পার্টটা একটা স্যাম্পল হোল্ডার, এই যে এই পার্টটুকুতে, তো এই স্যাম্পল হোল্ডারটা আসলে কিরকম সেটা একটু দেখি। তো এই স্যাম্পল হোল্ডারটা অনেকটা হচ্ছে আমাদের ওই যে মেশিন টিউবওয়েল আছে না, টিউবওয়েলের যে বাকেট আছে না, সেই বাকেটের মতো, তোমরা খুলেছো কিনা অনেকে। ওকে, এখানে কি কি থাকবে অর্থাৎ জাতার নিচের পার্টে যেটার সাথে ঘর্ষণ হবে সেখানে কি থাকছে দেখো। উপরের সারফেসে একটা ফেব্রিক থাকছে, যে ক্যানভাস ফেব্রিকটা স্ট্যান্ডার্ড অ্যাব্রেন্ট, যেটাকে ক্যানভাস ফেব্রিক বলা হচ্ছে। তো তার নিচে থাকতেছে একটা বেকিং ফেল্ট, একটা ফেব্রিক ফেল্ট বা ফোম। তো একটা জিনিস লক্ষ্য করো, একটা লোহার উপর যদি একটা কাপড় জড়িয়ে ঘষো তাহলে তার কাপড়টা তাড়াতাড়ি ছিঁড়ে যাবে না, কিন্তু ওই লোহার উপরে একটু ফোম দিয়ে তার উপর কাপড়টা দিয়ে যখন ঘষবা, অর্থাৎ মেয়েদের যে স্নো লাগায় বা পাউডার লাগায় ঠিক সেইভাবে, তখন কিন্তু সেটা সেরকম হবে না। তো সেজন্য একটা বেকিং ফেল্ট দিয়ে দেওয়া হয় যেন ক্যানভাস ফেব্রিকটা নষ্ট না হয়ে যায়। এটা হচ্ছে লোয়ার পার্ট যেটা আমরা দেখলাম। এরপর উপরের পার্টে কি থাকবে, তাহলে স্যাম্পলটা সর্বশেষ মানে সর্বপ্রথম থাকবে। এই যে স্যাম্পলটা সর্বপ্রথম আছে, এর নিচেও একটা বেকিং ফেল্ট দেওয়া আছে বা ফোম দেওয়া আছে। ওকে, এরপর স্যাম্পল হোল্ডার, এই পুরোটাকে এই টিউবওয়েলের বাকেটের মতো একটা স্যাম্পল হোল্ডার হোল্ড করছে। এটা প্যাচ দেওয়া যায়, দিয়ে টাইট করা যায়। স্পিন্ডল, টপ প্লেট, উপরের যে প্লেটটা আমরা দেখলাম, এবং উপরে যে আমাদের স্ট্যান্ডার্ড প্রেসার যেটা লোড 12 কেপি আর 9 কে এলওপি স্কেল, যেটা বায়ার চায়, অর্থাৎ এক এক বায়ার এক একটা চায়। তো মেইন পার্টস অফ দ্য মেশিন কি কি থাকছে তাহলে, হোল্ডার গাইড, অর্থাৎ এটাকে ধরে রাখার জন্য মেশিনের যে ইয়েগুলো রয়েছে গ্যাপগুলো, মোটর অন অফ সুইচ তো থাকবেই প্রত্যেকটা মেশিনে, ওয়েট অবশ্যই থাকছে, পাওয়ার অন অফ সুইচ, ট্রাভেলার টপ প্লেট। ট্রাভেলার টপ প্লেটটা যদি একটু দেখাই, আমাদের এই যে যে প্লেটটা উপরের দিকে রয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে পাওয়ার ইন্ডিকেটর, ইলেকট্রনিক কাউন্টার কতগুলো ঘুরলো, ফেব্রিক ডাইস বলতে আমরা এগুলোকে বোঝাচ্ছি, কাটার জন্য ফেব্রিক ডাইস রয়েছে কিছু, ফেব্রিক কভার লক, এটা লক করে দেওয়া যায়। তারপর হচ্ছে টাইটেনিং হোল্ডার, তো এই যে হোল্ডার গুলোকে আবার একটু টাইট করা যায়, ক্র্যাঙ্কস, স্যাম্পল হোল্ডার, এখানে ক্র্যাঙ্কস রয়েছে, এটাকে ক্র্যাঙ্কস স্যাম্পল হোল্ডার বলছি। তো মোটামুটি এগুলোই থাকে সাধারণত। লাগবে কি কি, জিএসএম কাটার, যেহেতু আমাদের প্রত্যেকটা স্যাম্পল কেটে নিতে হবে, তো জিএসএম কাটার লাগবে এখানে, ছোট জিএসএম কাটার গুলো লাগে, ডিজিটাল ব্যালেন্স ওজন করে নিব। অ্যাটমসফিয়ার কত রয়েছে, স্ট্যাটাস যদি 60+-2, অর্থাৎ আমাদের এই দেশীয় যেটা রিলেটিভ হিউমিডিটি। ওকে, মেথডস গুলো কি বলা হচ্ছে, মেথডস তাহলে চলে যাই আমরা, কি বলা হচ্ছে, 4 স্পেসিমেন অফ ইচ 38 মিমি, আমরা যে স্যাম্পলটা কাটবো 38 মিমি, ডিপেন্ডস অন দ্য মেশিন, বেশি কমও হতে পারে, তবে ম্যাক্সিমাম রেগুলার যেটা হয় সেটি হচ্ছে 38 মিমি। ইন ডায়ামিটার আর কাট বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট কাটার, ছোট জিএসএম কাটার দিয়ে কাটবো। Then they are mounted on the specimen holder with a 3 circle standard foam backing behind the fabric. তারপর
আমাদের যে স্যাম্পল হোল্ডারটা রয়েছে, এরকম স্যাম্পল হোল্ডারের উপর এখানে ব্যাকিং ফিল্ম দিব, তারপর স্যাম্পলটা দিব। Okay, the specimen must be placed flat grinding on the mounting lock. The test specimen holder with the specimen placed on the aberrant, তারপর আমাদের যে aberrantটা রয়েছে সেই aberrantটার উপরে আমাদের specimenটা বসাবো। Okay, a spandrel is inserted through the top plate and correct weight, সেটা 9 অথবা 12 হতে পারে, is placed on the top this, উপরে ওজন দিব। Okay, দেওয়ার পর স্যাম্পলটা কেটে বসালাম। The standard aberrant should be replaced at the start of the each and also replaced after an each 5000 cycle if the test is continued with the number. তো এটি সাধারণত 50,000 বা আরো কম বা বেশি হতে পারে, অর্থাৎ যত চাইবে সেই অনুপাতে আমরা ঘর্ষণটা ঘষাবো। While the aberrant is replaced and the flat weight of the retaining ring is tightened, behind the aberrant there is a standard backing felt and longer intervals. After appropriate clamping, the specimen of the holder required numbers of cycle is applied. আচ্ছা, এটার ছবি আমি যদি একটু ভিডিও দেখাতে চাই এই মুহূর্তে, অবশ্য 2 মিনিট আছে। মার্টিনডেল পিলিং, আচ্ছা 1 মিনিট আমি দেখি দেখানো যায় কিনা। ইউটিউবে থাকা কথা, এটার ভিডিও গুলো অ্যাভেলেবল, ঠিক আছে, কিন্তু তাহলে আমার আগে বের করে রাখা করতে হবে। দেখা হচ্ছে মার্টিনডেল টেস্ট। আচ্ছা, আমি শেয়ার করছি তোমাদের সাথে। আচ্ছা, এটা হচ্ছে রেভারশন রেজিস্ট্যান্স টেস্টটা আমাদেরকে দেখাবে। 1 মিনিট আছে, আমাদের কেটে যাবে 13 মিনিটস প্রায়। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই অ্যাপারেটাস গুলো প্রথমে আমাদের ফেব্রিকটাকে কন্ডিশনিং করে নিতে হয়। কন্ডিশনিং করার পর আমাদের স্যাম্পল এবং অ্যাব্রেন্ট ফেব্রিক এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে এটা হলো ছোট আমাদের জিএসএম কাটার, যেটা দিয়ে আমরা স্যাম্পল কেটে নেই, আর এটা বড়, সেটা দিয়ে আমরা সাধারণত অ্যাব্রেসিভ কটনটা কেটে নেই। এটা হচ্ছে আমাদের স্যাম্পল হোল্ডার, এটা হচ্ছে আমাদের সেই লোড যেটা দিয়ে আমরা স্যাম্পলটা তৈরি করি। তো 1 মিনিট আছে, কেটে যাবে, আবার একটু জয়েন করব। তো কন্ডিশন হয়ে গেলে আমরা স্যাম্পল কাটতে চলে যাব। ওকে, তো তারপর স্যাম্পল একটা টেবিলের উপরে ফ্ল্যাট করে নিব। তারপর এখন এটা কাটার জন্য তো আবার নিচে একটা ব্যাকিং দিতে হবে, আমরা সেটা জানি, জিএসএম কেটেছি আমরা সবাই। তো এটা দিয়ে আমরা তো আমাদের যে স্যাম্পলটা 38 মিলিমিটার সেটা কেটে নিব, ঠিক আছে। তো এমন ভাবে কাপড়টা কাটতে হবে যেন কোনো প্রকার ভাঁজ সেখানে না পড়ে, এটা আমাদেরকে ইনশিওর করতে হবে। এরকম করে যতগুলো স্যাম্পল আমাদের দরকার ততগুলো কেটে নিব। ওকে, তো এইভাবে কেটে নিচ্ছেন, ঠিক আছে। ওকে, তো এটা সাধারণত পাতলা